ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ চূড়ান্ত। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। বিটিভিতে রেকর্ডের পর যে কোনো সময় ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ। আনিসুল সালমান সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির। আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাই এই লেকে নাই। এত ময়লা, এত আবর্জনা, আলো বাতাস বা ভালো একটা পরিবেশে থাকবে ওই রকম কোনো পরিবেশ নেই। দূষণে নাকাল ধানমন্ডি লেক, হুমকিতে জলজ প্রাণী। নোংরা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের ক্ষোভ, রক্ষণাবেক্ষণের তাগিদ। ট্যারিফ আদায়ে ব্যর্থ হয়ে ২১টি বেসরকারি অফটকের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা। কাল থেকে কার্যকর। আমদানি রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণ পর বঙ্গভবনে যাবে নির্বাচন কমিশন। এরপর তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করা হবে। গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে চিঠি দেয় ইসি। এরই মধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রেকর্ডের পর যে কোনো সময় ঘোষণা করা হবে। এর আগে নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন এএমএম নাসির উদ্দিনের কমিশন। আর প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে ৩০০ আসনে বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ করেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। সারা দেশে চূড়ান্ত করা হয়েছে ৪২,৭৬১টি ভোট কেন্দ্র। জুলাই অগাস্টের হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুনানি অনুষ্ঠিত হবে। গত ৪ ডিসেম্বর অভিযোগ আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ। ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আবু সাইদ হত্যা মামলায় ২৩তম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। বুধবার এ মামলায় সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আজকে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের মামলা শুনানির দিন ধার্য রয়েছে। এর মধ্যে পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গত ৪ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিছুক্ষণ আগেই একজন প্রসিকিউটর সেই তামিল রিপোর্টটি নিয়েই ট্রাইব্যুনালে জমা দিতে গেছেন এবং তামিল রিপোর্টে যেটি বলা হয়েছে যে পুলিশ যে রিপোর্টে বলেছেন যে তারা সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশের কোথাও খুঁজে পাননি, অর্থাৎ তিনি পলাতক। আর নিয়ম অনুযায়ী আজকে যেটি হবে, যেহেতু আসামি পলাতক আসামিকে গ্রেফতারের জন্য বা হাজির হওয়ার জন্য পত্রিকায় আজকে বিজ্ঞপ্তি দেওয়ার একটি নির্দেশ ট্রাইব্যুনাল দিবেন। এর আগের মামলাগুলোতে এভাবেই হয়ে আসছে। আর এই মামলায় আরেকজন আসামি জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সহযোগিতা করা এবং বিভিন্ন আলামত নষ্ট করা, লাশ গুম করার অভিযোগ এই পলক এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনা হয়েছে। সজীব ওয়াজেদ জয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন, সেই হিসেবে তাকে এই মামলায় আসামি করা হয়েছে। একটা প্রশ্ন সে সময় উঠেছিল যে সজীব ওয়াজেদ জয় যখন আন্দোলন চলছিল তখন তো তিনি দেশের বাইরে ছিলেন, তাহলে তাকে কেন আসামি করা হলো? এরও জবাব দিয়েছে প্রসিকিউশন বলছে তিনি যেহেতু শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং তিনি দেশের বাইরে থেকেও এই অপরাধটি করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের বাইরে থেকে যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে তাহলে তাকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। আর অন্য একটি মামলায় অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলন সময় কারফিউ জারি করে হত্যাযজ্ঞ করে তোলা ছাত্র জনতাকে বা হত্যাযজ্ঞে উৎসাহিত দেয়া, পরিকল্পনা করা, সেই মামলায় সালমান এফ রহমান এবং
আনিসুল হক সাবেক আইনমন্ত্রী, তাকেও কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই মামলারও আজকে শুনানির দিন ধার্য হবে। যেহেতু এই মামলায় দুজন আসামি কারাগারে আছেন, সুতরাং এই মামলায় আর পত্রিকায় হাজির হওয়া বা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন পড়বে না। এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ধার্য হবে এবং ওই দিনই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এছাড়া আবু সাইদ হত্যা মামলারও আজকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। গতকালকেই জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিয়েছেন এবং গতকালকেই প্রসিকিউশন যেটি আমাদেরকে জানিয়েছে যে হাসনাত আবদুল্লাহর মধ্য দিয়েই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বা শেষ হয়েছে এবং এখন শুধু বাকি রয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। আজকে হয়তো মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য দিবেন, 2-1 দিন সময় লাগবে সাক্ষ্য দিতে। এরপরই এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করা হবে এবং আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং এরপরে রায়ের জন্য এগিয়ে যাবে মামলাটি। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই রাষ্ট্র, একই সংবিধান, তবু সবার সমান অধিকার নেই। ফুটপাতের জীবন থেকে কয়লার ধোঁয়ায় মেশা শ্রমিকের চোখের জল বলে দেয় মানবাধিকার বাস্তবায়নের পথে এখনো পিছিয়ে রাষ্ট্র। অধিকার বঞ্চিতদের সুরক্ষার মাধ্যমে মানবিক রাষ্ট্রের পরিচয় তুলে ধরা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। বিশ্ব মানবাধিকার দিবসে বঞ্চিতদের কণ্ঠস্বর তুলে এনেছেন মাইমুনা হায়দার চৌধুরী, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। আলো ঝলমলে অট্টালিকা আর রাস্তার পিছে বিলাসবহুল গাড়ির সারি, কিন্তু সেই আলোর ঠিক নিচেই ফুটপাতে বহমান অন্য জীবনের গল্প। এই তো মাত্র কয়েক মাস আগেই বাসা ভাড়ার টাকা জোগাড় করতে না পারায় এখন গোটা আকাশটাকেই ছাদ বানিয়ে নিতে হয়েছে আজমিনকে। তারপর থেকে এক শিশুকে কোলে আর অনাগত সন্তানকে নিয়ে ফুটপাতে খেয়ে না খেয়ে দিন কাটছে তার। এদিকে ভাড়াটাও বেশি, 5,000 টাকা, 4,000 টাকা, 5,500 টাকা রুম ভাড়া। এত টাকা দিয়ে তো আমি থাকতে পারবো না। অনেক সময় খাইতে পারি, অনেক সময় খাইতে পারি না। যাদের শ্রমে ঘামে গড়ে ওঠে জাঁকজমক নগর, তাদের গোটা জীবনটাই যেন বঞ্চনার এক হালখাতা। জাহাজের পাটাতনের সরু কাঠের রাস্তা পেরিয়ে গুনে গুনে 7 বার বালুর বোঝা মাথায় টানার পর ঝুলিতে জমা হয় মোটে 20 টাকা। দিন কামাই করি, দিন খাই। খাবার যেদিন না করবো ওদিন আমার খাওয়া নেই। জামাই অসুস্থ, ঘরে ভরা, 80 টাকা ঘর ভাড়া দেওয়ার না গিয়ে আমি এলা খোলার পাইনি। এত ঝুঁকিতে কাজ করতেছি, সে অর্থে আমরা ন্যায্য মজুরিটা পাইতেছি না। করি নিজের পেটে তাগিদে, কি করুন, গরিব মানুষ করে তো খাইতে হইব। রাষ্ট্রের অগ্রযাত্রা যাদের কয়লা মাখা কালো হাত ধরে, তারা কি জানে অধিকার মানে কি? পেট বাঁচা নিয়েছে খরচ, বাল বাচ্চা আছে, মা আছে, সন্তান মানুষ করুন লাগবো। আমার কোনো অধিকার নাই ভাই, আমি অধিকার মনে করেন পেট বাঁচাই আর কাম করি খাই। অথচ মানবিক না হয়ে বারবার নাগরিক অধিকার লঙ্ঘন করছে রাষ্ট্র, বলছেন মানবাধিকার কর্মীরা। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, দৃষ্টিও দিচ্ছে না, তা না কর্ণপাতও করছে না, এটা কোনো আমলেও নিচ্ছে না, সেটার ব্যাপারে কোনো ব্যবস্থাও নিচ্ছে না। আর একটা হলো রাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘন করে অনেক জায়গায়। রাষ্ট্রের দায়িত্ব যে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা। মানব জীবন ঘিরে শুধুই না পাওয়ার গল্পই যখন বর্তমান, তখন ভবিষ্যতের প্রশ্নে নির্বাক বঞ্চিতরা। যে দেশের লাখো মানুষের কাছে অধিকার শব্দটির অস্তিত্ব এক মহাকাশ দূরে, সেখানে কাগজেই আটকে থাকে উন্নয়ন। মানবাধিকারের বাস্তবায়ন হোক রাষ্ট্রের প্রতিটি কোণায়। ছেঁড়া চাদরের নিচে থাকা ফুটপাতের মানুষটির কাছেও পৌঁছে যাক সে আলো, তবেই এই রাষ্ট্র হয়ে উঠবে সকলের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। সারের কৃত্রিম সংকট, রাজশাহীতে ডিলারের বিরুদ্ধে কারসাজির অভিযোগ, বস্তা প্রতি 800 টাকা বেশি দরে বিক্রি। বিপর্যস্ত শীতকালীন আবাদ, প্রমাণ পেলে ব্যবস্থার আশ্বাস। দূষণে নাকাল রাজধানীর ধানমন্ডি লেক। পানি দূষণের কারণে হুমকিতে পড়েছে মাছ সহ জলজ প্রাণী, বেড়েছে হকার সংখ্যাও। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যবহৃত হচ্ছে লেকের পানি, যা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, লেকের পরিবেশ সুরক্ষায় কার্যকরী উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এদিকে দূষণ রোধে হকারদের আধিপত্য কমাতে খাদ্যদ্রব্য সহ পণ্য না কেনার পরামর্শ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ওমর ফারুক ও ফারুক মোল্লার ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদন।
দুর্গন্ধ, মশা মাছি একদম ভরে গেছে। পানি ময়লা হয়েছে তো কি হয়েছে? ঢাকার নাগরিকদের জন্য প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জনপ্রিয় স্থান ধানমন্ডি লেক। কোলাহলপূর্ণ শহরে এই লেক যেন এক টুকরো শান্তি, বিনোদন আর বৈচিত্র্যতার মিলন মেলা। তবে ধানমন্ডি লেকে আবর্জনার স্তূপ আর অস্বাস্থ্যকর পরিবেশ এখানে ঘুরতে আসা অনেকের কাছে অস্বস্তির কারণ। বিশাল এই জলাধার এখন অনেকেই ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। গোসল থেকে শুরু করে কাপড় ধোয়ার কাজও হচ্ছে হরহামেশা। এতে পানি দূষিত হওয়ার পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। খাবারের প্যাকেট, চায়ের কাপ, পলিথিন সহ বিভিন্ন উচ্ছিষ্ট লেকের চারপাশেই যেন তৈরি করেছে অদৃশ্য বর্জ্যের দেয়াল, যার বড় অংশই আসে লেকপাড়ের বিভিন্ন দোকানপাট আর হকারদের কাছ থেকে। পানি ময়লা হয়েছে তো কি হয়েছে? ছাপানে সব পরিষ্কার করে দেয়। প্রাকৃতিক সৌন্দর্য সেটাই এই লেকে নাই। এটা পুরোটাই এখন হইলো জায়গা লোপাটের জায়গা হয়ে গেছে। এত বড় একটা জায়গা, ফ্রি জায়গা, সেটা এখন যারা এখানে আছে ওরা এটাকে বিভিন্নভাবে এটা ইউজ করতে। হকারদের সংখ্যা বৃদ্ধির জন্য দর্শনার্থীদেরই দায়ী করছে সিটি কর্পোরেশন। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ও দেখভালের দায়িত্ব চায় ধানমন্ডি সোসাইটি। সোসাইটি যদি সুযোগ পায় তাহলে সত্যিকারের যে লেক ডেভেলপমেন্ট, লেকটা সুন্দরভাবে করা যায়, এখানে লেককে ঘিরে যে একটা সুন্দর কমিউনিটি গ্রো করা যায়, এটাকে আমরা দেখিয়ে দিতে পারবো। দোকান আছে, অনেক বাদামওয়ালা আছে। এখন নাগরিক যদি সেটি রিসিভ না করে তার কাছ থেকে, তাহলে কিন্তু এটা নিরুৎসাহিত হয়। পরিবেশ বান্ধব নয় এমন প্রকল্প আর বাণিজ্যিকীকরণ লেকের অকাল ধ্বংসের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞ। লোভ, লালসা, ব্যবসা এর মধ্যে ঠেলে দেওয়ার মধ্যে দিয়ে এর এই অকাল ধ্বংসের কারণ হিসেবে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নগরীর ফুসফুস খ্যাত এই জলাধারকে বাঁচাতে এখনই সচেতন হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। অযত্ন আর অবহেলায় প্রতিদিনই একটু একটু করে হারাচ্ছে ধানমন্ডি লেকের সৌন্দর্য। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য, আর তাই বাড়ছে পরিবেশগত ঝুঁকি। পরিকল্পনাবিদরা বলছেন লেকের উন্নয়নের চেয়েও বেশি জরুরি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। তা না হলে শহরের গুরুত্বপূর্ণ এই জলাধার অচিরেই হারাবে তার কার্যকারিতা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে কিছুক্ষণের পর বঙ্গভবনে যাবে নির্বাচন কমিশন। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, আমি এই মুহূর্তে আছি বঙ্গভবনের সামনে, এবং যেহেতু প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো কমিশনই আজকে ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন এবং ভোটের সার্বিক প্রস্তুতি জানানোর জন্যই মূলত প্রথা অনুযায়ী এখানে আসার রেওয়াজ যে রয়েছে সেটি করতে দুপুর 12টা নাগাদ সময় দেয়া হয়েছে বঙ্গভবন থেকে, এবং দুপুর 12টার সময় কমিশনের আসার কথা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুরো নিরাপত্তা বেষ্টিতভাবেই বঙ্গভবনের সামনে রাখা হয়েছে, কারণ যেহেতু কমিশন আসার একটা প্রস্তুতি নিয়েছে এবং তারা বলছে যে ইতোমধ্যে নির্বাচন কমিশন যে তফসিল রেকর্ডের জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে, এবং আজকে বঙ্গভবন থেকে ফিরে গিয়েই হয়তো রেকর্ডও করবে কমিশন, এবং জাতির উদ্দেশ্যে যে ভাষণ, অর্থাৎ তফসিল ভোটের দিনক্ষণ নিয়ে যে ভাষণটি দিবে সেটি হয়তো প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা জেনেছি যে নির্বাচন কমিশন ভোটের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে, বিশেষ করে যেহেতু এবারই একটু ভিন্নভাবে ভোটটি হচ্ছে, কারণ জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি ভোটই একসাথে অনুষ্ঠিত হবে এবং একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন 2 ভোটের জন্য 2টো ব্যালট পেপারও ইতিমধ্যে তাদের সমস্ত কাজ সম্পন্ন করেছে। এবার প্রায় 13 লাখ ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন, অর্থাৎ শুধু নতুন অনেক কিছুই যুক্ত করা হয়েছে, যেমন পোস্টাল আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে এবার প্রবাসীরাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন যারা নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং যারা কারাগারে থাকবেন তারাও সুযোগ পাবেন এবার ভোটে অংশগ্রহণ করতে। অর্থাৎ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এবারই প্রথম নির্বাচন কমিশন তাদের যে আওয়ামী লীগকে বাইরে রেখেই আসলে এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা অপেক্ষা করব আসলে রাষ্ট্রপতির কাছে কোনো ধরনের সহযোগিতার কথা বলেন কিনা কমিশন। আমার কাছে বঙ্গভবন থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম বঙ্গভবনের সামনে।
কাঙ্ক্ষিত হারে ট্যারিফ আদায়ে ব্যর্থ হয়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে রফতানি পণ্যের পাশাপাশি খালি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করতে যাচ্ছে 21টি বেসরকারি অফডক। লিখিত ঘোষণা না দিলেও রফতানি পণ্য এবং কন্টেইনার না পাঠাতে শিপিং লাইনগুলোকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে অফডকগুলো। আর এতে দেশের আমদানি রফতানি খাত মারাত্মক বিপর্যয়ের কবলে পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উচ্চ আদালতের নির্দেশে ইতিমধ্যে স্থগিত হয়ে গেছে বেসরকারি অফডকগুলোর ট্যারিফ বাড়ানোর সমস্ত পরিকল্পনা। বন্দরের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয় চেষ্টায় ছিল নতুন ট্যারিফ নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে অফডক মালিকদের সংগঠন বিগডার সমঝোতার, কিন্তু সমঝোতা বেচতে যাওয়ায় দ্বারস্থ হয় আদালতের। আর সেখান থেকেই স্থগিত হয়ে যায় বাড়তি ট্যারিফ আদায়ের সিদ্ধান্ত। সরাসরি ট্যারিফ বাড়াতে ব্যর্থ হয়ে এবার ভিন্ন কৌশল নিয়েছে অফডক মালিকেরা। বেসরকারি অফডকগুলো রপ্তানি পণ্য এবং পণ্যবাহী কন্টেনার এবং খালি কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে তাদের যে খরচ, সেই খরচ তাদের রেভিনিউ থেকে পোষাতে পারছে না। এ কারণে ডিপোগুলো ডিসেম্বর মাসের 11 তারিখ 6টা থেকে সকল ধরনের রপ্তানি পণ্য এবং খালি কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কন্টেনার স্টাফিং, গ্রাউন্ড রেড, লিফট অন, লিফট অফ, ডকুমেন্টেশন এবং বন্দর থেকে অফডকগামী যানবাহনের পরিবহন চার্জ সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল বিগডা। অফডকগুলো একটা ভাইটাল একটা রোল প্লে করে শিপিংয়ের ক্ষেত্রে, তো তাদেরকে তাদের অ্যাক্টিভিটিগুলো যদি ফ্রিজ হয়ে যায়, ডেফিনেটলি আমাদের পুরো অর্থনীতি, পুরো বন্দরের কার্যক্রম সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। মূলত বন্দরের উপর চাপ কমাতে 1996 সাল থেকে যাত্রা শুরু হয়েছিল বেসরকারি অফডকের। প্রথম পর্যায়ে খালি কন্টেনার, দ্বিতীয় পর্যায়ে রফতানি এবং সবশেষ 7 দফায় 65 ধরনের পণ্য ডেলিভারি দেওয়ার অনুমতিও পেয়েছে তারা। আগামীকাল বৃহস্পতিবার ভোর 6টা থেকে রফতানি এবং খালি কন্টেনার হ্যান্ডেলিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে 21টি বেসরকারি অফডক। বিদেশে পণ্য রপ্তানির আগে জাহাজীকরণ সম্পন্ন হয় অফডকগুলোতে। এসব রপ্তানি পণ্যের সিংহভাগেই তৈরি পোশাক। শিপমেন্ট সব হোল্ড হয়ে যাবে। একদিনের যে ব্যাকলট, এটা টানতে 10 দিনে শেষ করা যাবে না। সো আমি চাচ্ছি একটা দ্রুত সমাধান, সরকারের সাথে ওদের সাথে বসে কীভাবে করে এটা সমাধান করা যায়, আমার ইমিডিয়েট সমাধানটা খুবই দরকার। প্রতিদিন 900 আমদানি কন্টেনার ছাড়াও 2700 রপ্তানি এবং 1200 খালি কন্টেনার হ্যান্ডেলিং করছে 21টি বেসরকারি অফডক। মৌখিকভাবে আমাদেরকে বলা হচ্ছে যে 11 তারিখ থেকে তারা পণ্যগুলো নেবেন না। তাহলে এটা এক ধরনের তো চাপ, অবশ্যই চাপ, এবং এক ধরনের চাপ শুধু না, এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি আদালতে যে মামলা হয়েছে, স্থগিত হয়েছে, এটি শেষ কথা নয়। আমরা যদি সব পক্ষে বসে যদি একটা উইন উইন একটা পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে আদালতের বিষয়টা কিন্তু আমরা নিজেরা বসে আবার এটা সমাধান করতে পারি। সবশেষ 2021 সালে তেলের মূল্য বেড়ে যাওয়ার অজুহাতে 23% হারে ট্যারিফ বাড়িয়েছিল বিগডা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাট চাপ বাড়লেও দিন দিন ব্যাট দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ, কারণ দেশ গঠনে ভূমিকা রাখতে চান তারা। যদিও তাদের সন্দেহ রয়েছে এই পরোক্ষ কর ঠিকমতো সরকারের কোষাগারে জমা হয় কিনা। এদিকে মোট রাজস্ব আদায়ের প্রায় 40% যোগান দেয়া ভ্যাটের সঠিক হিসাব যেমন রাখে না অনেক খুচরা বিক্রেতা ব্যবসায়ী, আবার আদায় ব্যবস্থা স্বচ্ছ ও সহজ না করার দায়ও এনবিআর এর রয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উচ্চ মূল্যের বাজারে জীবনযাপন সহজ করতে ভ্যাট হার কমানোর পক্ষেও অবস্থান তাদের। জাতীয় ভ্যাট দিবসে MS আরেফিনের রিপোর্টে বিস্তারিত। ব্যয় বাড়লেও দেশ গঠনে অবদান রাখতে ভ্যাট দিতে আগ্রহী হচ্ছেন সাধারণ মানুষ। যদিও স্থানীয় পর্যায়ে তাদের দেয়া ভ্যাট সরকারের কোষাগারে ঠিকমতো জমা পড়ে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। তারা জমা দিচ্ছে কিনা সরকারের, সেটা তো নিশ্চিত হতে পারছি না। কেনাকাটার মধ্যেই তো সাইডে দেয়া থাকে যে কত পার্সেন্ট, এটা সরকার পর্যন্ত আসলে যায় কিনা, এটা যদি আমরা জানতে পারি তাহলে ভ্যাট দিতে সুবিধা হয়। প্রতি বছর রাষ্ট্র পরিচালনার যে ব্যয়ের হিসাব তুলে ধরা হয় জাতীয় বাজেটে, সেখানে আয়ের সবচেয়ে বড় খাত হিসেবে ধরা হয় ভ্যাটকে। গেল অর্থ বছর মোট 3,70,874 কোটি টাকার মধ্যে এই খাতেই এসেছে 1,41,586 কোটি টাকা, শতাংশের হিসেবে যা 38 ভাগের বেশি। চলতি বছরের মোট 4 মাসে আদায় হওয়া মোট 1,19,478 কোটি টাকার প্রায় 39.5% এসেছে ভ্যাট থেকে।
আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে বছরে 50 লাখ টাকার উপরে বেচাকেনা হলে 4% হারে টার্নওভার ট্যাক্স আর 3 কোটি টাকার বেশি হলে 15% হারে ভ্যাট দেয়া বাধ্যতামূলক। যে ভ্যাটের ওপর অনেক বেশি নির্ভরশীল দেশ চালানোর ব্যয়, সেই ভ্যাট দেয়া নেয়া নিয়ে পরিষ্কার ধারণা যেমন নেই সব ক্রেতার, তেমনি সঠিক হিসাবও রাখেন না অনেক বিক্রেতা। আমাদের ভ্যাট দেয় না, যারা ব্র্যান্ড আছে তারা ওইখানে ভ্যাট দেয়, যেটা নিয়মে দিয়ে আসছে। আমাদের নতুন করে ভ্যাট চাইলে ভ্যাট দেয় না কাস্টমার। আমাদের কোনো ভ্যাটের সিস্টেম নেই, আমরা যা কার্টন কিনে আনি দেখা যায় গায়ে রেটে তো আছে, ওই রেট হিসাবে আমরা বিক্রি করি। আমরা শিওর না যেটা যাচ্ছে ঠিক জায়গায় সরকারি জায়গায় জমা হচ্ছে নাকি। এই পরোক্ষ কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ বাস্তবায়নেও রয়েছে অনাগ্রহের স্পষ্ট ছাপ। 2023 সাল থেকে 5 বছরে 3 লাখ ভ্যাট আদায় মেশিন ইএফডি স্থাপনের কথা থাকলেও 2 বছরে হয়েছে মাত্র 16,000। প্রত্যেক স্তরে যদি আপনার রেয়াত কার্যকর হতো এবং ইনভয়েস সিস্টেম থাকতো, তাহলে কিন্তু দেখা যেত যে ভ্যাটের যে হার এটা বড় ধরনের বোঝা হতো না, কারণ এটা শেষ পর্যন্ত গিয়ে মূল বোঝাটা হতো ভোক্তার উপর, যে ব্যবসায়ীদের উপর এটার কোনো চাপ সৃষ্টি হতো না। এই অবস্থায় ভ্যাটের উচ্চ হার না রেখে আদায়ে দুর্নীতি কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ মাত্রায় না রেখে এটাকে যদি ইউনিফর্ম একটা নিচু মাত্রায় রাখা যায় তাহলে কালেকশন করতেও সুবিধা হবে, এবং এই যে আমরা ডিজিটালাইজ করতে পারছি না সেটারও একটা সুরাহা করা যাবে। বিশাল অঙ্কের একটা রাজস্ব আমরা এখান থেকে পাই, বাট আবার একটা বিশাল অঙ্ক এখান থেকে আবার লিকেজও হয়ে যায়, সেটাও আমরা দূর করতে পারবো। তথ্য বলছে দেশে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা অন্তত 20 লাখ, অথচ ভ্যাটের নিবন্ধন রয়েছে 6.5 লাখের মতো, আর রিটার্ন দাখিল করে মাত্র 1.5 লাখ প্রতিষ্ঠান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। হাফ ছেড়ে বাঁচল বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জয় পেয়েছে কাতালোনিয়ানরা। 3 মিনিটে জোড়া গোল করে দলে ত্রাতা জুলস কুন্দে। সারের কৃত্রিম সংকট তৈরি করে ডিলাররা সাব ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে সার বিক্রি করছেন 300 থেকে 800 টাকা পর্যন্ত বেশি দামে। এতে শীতকালীন সবজির আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। শত শত আলুর বীজের বস্তা পড়ে আছে মাঠে। সার সংকটের কারণে জমিতে বীজ বপন করতে পারছেন না কৃষক। একই অবস্থা অন্য ফসলেরও। রাজশাহীতে শীতকালীন সবজি চাষে সময়মতো সার না পাওয়ায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে চিন্তিত চাষিরা। গোডাউনে পর্যাপ্ত মজুদ থাকার পরও সরকারের বেঁধে দেয়া দামে সার দিতে গড়িমসি করছেন ডিলাররা। কৃষকের অভিযোগ, সিন্ডিকেট করে ডিলাররা সাব ডিলারের কাছে বেশি দামে সার বিক্রি করে দিচ্ছেন। এ সুযোগে সাব ডিলাররা সব প্রকার সারের 50 কেজির প্রতি বস্তায় 300 থেকে 800 টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছে। সরকারের যে দাম তার চেয়ে 200-300 টাকা 400 টাকা পর্যন্ত বেশি দিয়ে বিক্রি করছে ডিএপি, টিএসপি, আর পটাশটা একটু কম বিক্রি করছে। যেগুলো ডবল দামে কিনতে হচ্ছে, সরকারে যেটা দিচ্ছে ওটা কেউ পাইছে না। আমরা বাইরে থেকে নিছি, ডিলার তো দেয়নি, পাইনি তো আমরা। ডিএপিতে নিচ্ছে 1200 টাকা, ফসফেট 1900 টাকা, আর ডিএপি আপনার 1800 টাকা বস্তা। ডিলারের ঘরে সার পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলারদের কেউ কেউ অভিযোগ অস্বীকার করলেও অনেকে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আমরা প্রত্যেককে দিচ্ছি, এখানে সে যাদের যতগুলো কৃষক আপনি আনবেন যে হিসাবে দিচ্ছি কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের সংকট কিছুই না, ওই হিসাবে আমাদের কোনো সংকট নেই। সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষকদের কাছ থেকে সারের দাম বেশি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। বিষয়ে আমাদের জেলা পর্যায়ে এখন আমরা কোনো অভিযোগ পাইনি। যদি এ ধরনের অভিযোগ পাওয়া যায় সে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই মৌসুমে আমাদের রাজশাহী জেলাতে সারের কোনো ধরনের সংকট নেই। জেলার 2টি গুদামের মধ্যে বাফার গুদামে ইউরিয়া সার মজুদ আছে 9000 মেট্রিক টন, আর বিএডিসির গুদামে টিএসপি 217 মেট্রিক টন, ডিএপি 1465 মেট্রিক টন এবং এমওপি 3672 মেট্রিক টন মজুদ রয়েছে। জেলায় মোট সারের ডিলার রয়েছেন 220 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বর্ষার পানি নামলেও চলে যায়নি কচুরিপানা। এ কারণে কচুরিপানা জমে আছে চলন বিলের নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলার প্রায় 20,000 হেক্টর জমিতে, যা পরিষ্কার করতে প্রতি বিঘায় কৃষককে খরচ করতে হচ্ছে বাড়তি 6 থেকে 7,000 টাকা। এতে বোরো ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা চাষিদের।
কৃষি বিভাগ বলছে চলন বিলের পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বিল উন্নয়নে করণীয় ঠিক করতে সমীক্ষা চলমান। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। চলন বিলের নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় প্রায় 20,000 হেক্টর জমিতে জমে আছে কচুরিপানা। বোরো ধানের জন্য জমি প্রস্তুত করতে কচুরিপানা সরাতে ব্যস্ত কৃষক শ্রমিক। প্রতি বছর বর্ষায় চলন বিলে কচুরিপানা জমা হলেও চলতি বছর আগের চেয়ে অনেক বেশি পরিমাণ এসেছে বলে জানান এলাকাবাসী। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমির কচুরিপানা অপসারণ করতে দিনে 8 থেকে 10 জন শ্রমিকের মজুরি বাবদ অতিরিক্ত ব্যয় হচ্ছে 6 থেকে 7,000 টাকা। জমি প্রস্তুতের আগে অতিরিক্ত খরচের কারণে বোরো ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। সাফ করতে বিঘাকে 6,000 টাকা করে লাগিচ্ছে। প্রত্যেকটা বছর আমাদের চলন মিলের কৃষকেরা এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে পানি শেষ, এর দা লাগে 2,500, তাহলে কামলার 10 কেজি করে ধান দিলে কি থাকে? কিছু থাকবে কৃষকের? আমার কোনো সহযোগিতা যদি সরকার থেকে করে তাহলে কৃষক বাঁচবে। কৃষি বিভাগ বলছে চলন বিলের পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে নিজ খরচেই পানি পরিষ্কারের পরামর্শ সংশ্লিষ্ট কর্মকর্তার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে বিল উন্নয়নে করণীয় ঠিক করতে সমীক্ষা চলমান। চলন বিলের পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই কিন্তু এই কচুরিপানাগুলো আটকা পড়েছে। যদি এই পানি প্রবাহটা সঠিকভাবে থাকতো তাহলে কিন্তু এই কচুরিপানাগুলো এখানে কৃষকের জমিতে ভোগান্তির কারণ হতো না। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক একটি সমীক্ষা কাজ চলমান রয়েছে। উক্ত সমীক্ষা কাজ বাস্তবায়ন শেষে যে সুপারিশগুলো আসবে সেই সুপারিশের ভিত্তিতে কাজ বাস্তবায়ন করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে আগামী মৌসুমে নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় 45,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। গাজার অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তদারকির জন্য গঠিত হতে যাওয়া বোর্ড অব পিসে রাখা হচ্ছে না যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে। ইরাক যুদ্ধের সময় তার ভূমিকা ঘিরে কয়েকটি আরব দেশের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ট্রাম্প পরিকল্পিত যুদ্ধবিরতি ব্যবস্থায় ব্লেয়ারের বড় ভূমিকা থাকার কথা ছিল। 10 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে গাজার অন্তর্বর্তী প্রশাসন পর্যবেক্ষণে বোর্ড অব পিস গঠনের কথা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দেই ব্লেয়ারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার কথা থাকলেও ইরাক যুদ্ধের স্মৃতি তুলে আরব দেশগুলো এতে আপত্তি জানায়। সূত্র বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাকে বোর্ডে চাইছে, তবে আরব ও মুসলিম দেশগুলো তার ভূমিকা নিয়ে আস্থাহীন। চ্যাম্পিয়ন্স লিগের খবর। নো ক্যাম্পে ফেরার দিনে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে বার্সেলোনা। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে 2-1 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিক বাহিনী। জোড়া গোল করেছেন জুলস কুন্দে। লা লিগায় দারুণ ফর্মে থাকলেও ইউসিএল এ খুব একটা স্বস্তিতে ছিল না কাতালোনিয়ানরা। তার উপর ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে শেষ দেখায় হারের স্মৃতিটাও জলজলে ছিল বার্সেলোনা শিবিরে। তাই হয়তো গুছিয়ে নিতে একটু সময় লেগে যায় স্বাগতিকদের। সেই সুযোগে সফরকারীদের এগিয়ে দেন আনস্কান নাউফ। 21 মিনিটেই পিছিয়ে পড়ে আবারও হারের শঙ্কায় বার্সেলোনা। প্রথমার্ধটা পিছিয়ে থেকেই শেষ করেন তারা। বিরতি থেকে ফিরে কৌশল বদলে সাফল্য পান হ্যান্সি ফ্লিক। 3 মিনিটের এক ঝড়ে ওলটপালট হয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। 50 আর 53 মিনিটে জোড়া গোল করে দলে আনন্দের উপলক্ষ এনে দেন জুলস কুন্দে। অ্যাসিস্টে ছিলেন মার্কাস রাশফোর্ড এবং লামিনে ইয়ামাল। এ জয়ে প্রথম পর্বে 10 পয়েন্ট নিয়ে 14 নম্বরে আছে বার্সেলোনা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের ভাষণ চূড়ান্ত। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। বিটিভিতে রেকর্ডের পর যে কোনো সময় ঘোষণা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে শুনানি আজ। আনিসুল সালমান সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির। আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটাই এই লেকে নাই। এত ময়লা, এত আবর্জনা। আলো বাতাস বা ভালো একটা পরিবেশে থাকবে ওই রকম কোনো পরিবেশ নেই।
দূষণে নাকাল ধানমন্ডি লেক, হুমকিতে জলজ প্রাণী, নোংরা পানি ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় স্থানীয়দের ক্ষোভ, রক্ষণাবেক্ষণের তাগিদ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমন। ধন্যবাদ আলিশা। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।